আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শুরুতেই জানাবো শিরোনাম। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারীরা। গ্লাসগোতে সাইডলাইন বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, জানালেন তাদের কথা মাথায় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করছে বাংলাদেশ। Most importantly, my government has introduced gender responsive budget GRB, allocating around 30% share of expenditure on women development. দলীয় সরকারের অধীনে নির্বাচন দূরে থাক, আলোচনায় যাবে না বিএনপি, বললেন নেতারা। সুষ্ঠু ভোট হলে পাল্টে যাবে দৃশ্যপট। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যার ফুটেজ ভাইরাল, প্রধান আসামি সহ দুজন গ্রেপ্তার। তখন আমি দোকান থেকে বাইরে কইছি পারে না, কই আমি সামনে গেছি। আমার বাইরে না মারলে মানে তারা নাম্বারে চলতে পারতো না। দ্বিতীয় দিনে রাজধানীর 8টি কেন্দ্রে টিকা দেয়া হলো স্কুল শিক্ষার্থীদের। যানজটে সরঞ্জাম পৌঁছাতে প্রায় 1 ঘন্টা দেরি। প্রথম দিকে টিকা পেয়ে যাচ্ছি, আমরা খুবই উচ্ছ্বসিত। কনফিডেন্স তো আগে যেরকম ছিল এখন একটু বেশি বাড়ছে, সামনে তো পরীক্ষা হবে। চট্টগ্রামের উত্তর কাট্টলির এক বাড়িতে বছর না ঘুরতে দুবার গ্যাসের আগুন, একই পরিবারের 6 জন দগ্ধ। আমরা সেখানে যাই এবং স্থানীয় লোকজন সহ তাদেরকে মেডিকেলে প্রেরণ করি। ওই ঘটনাস্থল বিল্ডিং যে ফ্ল্যাটে এক বছর পূর্বে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পাটুরিয়ায় ফেরি উদ্ধারে ডুবুরিদের তৎপরতা, কাল কাজ শুরু করবে বেসরকারি জেনুইন এন্টারপ্রাইজের বার্জ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আবারও ছন্ন ছাড়া হাল বাংলাদেশ ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হারল টাইগাররা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা, তাই তাদের সংকটের কথা মাথায় রেখেই জলবায়ু পরিবর্তন অ্যাকশন প্ল্যান তৈরি করছে বাংলাদেশ। গ্লাসগোতে উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ করে সংবেদনশীল উন্নয়নে আরও সাহসী পদক্ষেপ প্রয়োজন বলেও মনে করেন শেখ হাসিনা। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনের সাইডলাইন অনুষ্ঠিত হয় উইমেন্স ক্লাইমেট লিডারশিপ ইভেন্ট COP26 উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক বৈঠক, যাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ পর্যায়ের এই প্যানেল আলোচনায় জলবায়ুর পরিবর্তনের কারণে নারীদের উপরের প্রভাব নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি সিমা বেহাউজ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস এবং তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান ভুক্তভোগী নারীরা, তাই এই ঝুঁকি মোকাবেলায় তাদের সম্পৃক্ততার পাশাপাশি নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ করে সংবেদনশীল উন্নয়নে আরও সাহসী পদক্ষেপ জরুরি। I call upon all of you, especially the women leaders, for taking bold and decisive action in this COP for a global compact to build communities resilient to climate change in a way where everyone, both men and women, can. শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ এই মধ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্ব নিশ্চিত করেছে। এর পাশাপাশি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম অফ অ্যাকশন অভিযোজন সমাধানের অংশ হিসেবে ব্যাপকভাবে নারীদের অন্তর্ভুক্ত করছে। Bangladesh Climate Change Strategy and Action Plan BCCSAP includes gender in one of the core strategic areas to undertake practical and action-oriented program to tackle climate change. Most importantly, my government has introduced gender responsive budget GRB, allocating around 30% share of expenditure on women development to mainstream gender in all policy and decision-making process. এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ বলেও জানান প্রধানমন্ত্রী। জলবায়ু সহিষ্ণু এবং সেখান থেকে জলবায়ু সমৃদ্ধির পথে যেতে এই পরিকল্পনায় নারীদের শক্তিশালী ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা।
অন্যান্য সংকটের মতো জলবায়ু পরিবর্তনেও নারীরা যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় সে কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন তার দেশে নারীর ক্ষমতায়ন অনেক হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে আরো। আর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব তার হাত থেকে নারীকে রক্ষা করতে বাড়তি পদক্ষেপ নিতে হবে বিশ্ব নেতাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, গ্লাসগো, স্কটল্যান্ড। গ্লাসগোতে এই সম্মেলন কাভার করছেন সহকর্মী মাহফুজ মিশু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিশু, আপনার প্রতিবেদনটি দেখলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো আজ আরও বেশ কিছু মিটিং রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এই কনফারেন্স অফ পার্টিজ অর্থাৎ COP26 থেকে আগামী আজকেই ওনার শেষ দিন, ফলে শেষ দিনে তিনি ব্যস্ততম সময় পার করছেন। সকাল থেকে এখন পর্যন্ত তিনি আমরা যে বৈঠকটি দেখলাম সেই বৈঠকটিতে তিনি সেই আলোচনাটিতে তিনি বক্তব্য রেখেছেন। এর আগে তিনি COP প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করছেন। খুবই স্বাভাবিক, নিরাপত্তাজনিত কারণে সেখানে গণমাধ্যম কর্মীদেরকে অ্যালাউ করা হয়নি। শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম যেটি বাংলাদেশ টেলিভিশন, তার একটি ক্যামেরা সেখানে রয়েছে। সেই বৈঠকটি চলছে। তারপর পরই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি প্রিন্স চার্লসের সঙ্গে বৈঠক করেছেন। ফলে প্রধানমন্ত্রীর এই বৈঠকগুলোর ভিতরে আমাদের সবচেয়ে বেশি নজর এখন পর্যন্ত বরিস জনসনের সঙ্গে বৈঠকের দিকে। কারণ বরিস জনসন কেবল ব্রিটিশ প্রধানমন্ত্রী নন, এই COP26 এর যে হোস্ট কান্ট্রি মূলত ইতালি, মূলত যুক্তরাজ্য এবং তাদেরকে সহযোগিতা করছে ইতালি, তারও তিনি সরকার প্রধান। ফলে বাংলাদেশ সরকারের যে অবস্থান এবং সেই সরকারের যে অবস্থান, এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 4 দফা দাবি তুলে ধরেছেন সেই দাবির সঙ্গে বরিস জনসন অনেকখানি একমত। ফলে সেই দাবিকে কতখানি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভাত করা যায়, কতখানি বাস্তবায়ন করা যায়, তার পেছনে যুক্তরাজ্যের একটি ভূমিকা থাকবে নিঃসন্দেহে। এবং আগামী 10 দিনের যে আলোচনা, মন্ত্রীদের যে আলোচনা, নেগোসিয়েটরের যে আলোচনা, সে আলোচনায় এই জলবায়ু তহবিলের কারা কিভাবে অর্থ দিবে, সে অর্থ কোথায় খরচ হবে এবং কার্বন নিঃসরণ কমাতে, তাপমাত্রা কমাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেগুলো কিন্তু একটি রূপরেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তৈরি করে দিয়েছেন। তার ভিত্তিতে আলোচনাটি চলবে। পাশাপাশি আপনি জানেন যে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক ইস্যুও কিন্তু রয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র নেতা এবং দলটির প্রধান নেতাও এখন যাকে বলা হয় জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ব্রিটেনে অবস্থান করছেন। ফলে তাকে সরকার, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, রাজনৈতিকভাবে তাকে দেশে ফেরাতে চায় বলে আমাদেরকে সন্ধ্যা 7টার সংবাদে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন। এবং তিনি পরবর্তীতে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সেই প্রসঙ্গটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলতে পারেন। ফলে তার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের কি ধরনের রেসপন্স হয় সেটির জন্যও কিন্তু আমরা অপেক্ষা করছি। ফলে সেই সব বিষয়ে হয়তো আমরা ধারণা করছি কিছুক্ষণের পরেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন এবং সেটি বললে আমরা হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। দেবাশিস, ধন্যবাদ মিশু যুক্ত হবার জন্য। এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওনের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দুই নেতার মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি, পরিবেশ এবং নারী উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশ ও স্কটল্যান্ডের বিনিয়োগের সব প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধপরিকর সরকার, এমনটিও বলেন। দেশের মানুষের জন্য এত কাজ করার পরও বিএনপি জামাত পছন্দ করে না, কারণ তারা লুটে খেতে পারছে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে গ্লাসগোতে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন সরকার প্রধান। তিনি বলেন, যে দলের নেতৃত্বে ঠিক নেই সেই দলকে জনগণ কেন ভোট দেবে? রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে, পালিয়ে থেকে বোমা মেরে আগুন দিয়ে আন্দোলন হয় না। শেখ হাসিনা বলেন, হাওয়া ভবনের দুর্নীতির টাকা দিয়েই লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছে বিএনপির শীর্ষ নেতা। ওরা আন্দোলন করে যাবে আর আওয়ামী লীগ উন্নয়ন করে যাবে। এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে বিনিয়োগের সব প্রতিবন্ধকতা দূর করেছে সরকার। বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশের দারিদ্র 40 ভাগ ছিল, সেখান থেকে আমরা 20 ভাগে নামিয়ে এনেছি। আর বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না। আমার মনে হয় এই যে দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না। কারণ লুটে খেতে পারছে না,
এমন কোনো জায়গা নেই যেখানে তারা অর্থ বানায়নি। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এমনকি সরকারের সঙ্গে এই ইস্যুতে আলোচনায়ও নয়। বিএনপি নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সরকার না চাইলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। রাজনৈতিক সংকট নিরসনে দেশে অনেকবার সংলাপ হয়েছে। সবশেষ নির্বাচনের আগেও সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। আগামী নির্বাচন ঘিরে এবারও মুখোমুখি প্রধান দুই রাজনৈতিক দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিদ্যমান কাঠামোতে ভোটে যাবে না বিএনপি, এমনকি দলীয় সরকারের অধীনে কোনো আলোচনায়ও বসবে না তার দল। এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কোনো আলোচনায়ও যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। যখন বাংলাদেশের নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে তখন আলোচনা হতে পারে কিভাবে বাংলাদেশে নির্বাচন হবে। একই ইস্যুতে ঠাকুরগাঁয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া কোনোভাবেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচন কমিশন নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এই জন্যে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এখন একেবারে পুরোপুরি এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে না। তাঁতিদল আয়োজিত মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বদলে যাবে দৃশ্যপট। সেই ভয়ে সচিবালয় থেকে ফাইল সরানো হচ্ছে। আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে, তাই যেন কোনো ডকুমেন্ট না থাকে এই কারণে এই 17টা ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। এটা মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে। কারণ সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, এই কারণে এই ফাইলগুলো আপনার হাওয়া করে দেওয়া হয়েছে। বিএনপির এই নেতার অভিযোগ, সরকারের মদতপুষ্ট সিন্ডিকেটের জন্য দিন দিন বাড়ছে নিত্য পণ্যের দাম। এই পার্সেন্টেজ নিশ্চিত করার জন্যই আজকে এই সুবাহীন মূল্যবৃদ্ধি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালী চৌমোহনীতে সাম্প্রদায়িক হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন ঘটনায় ক্ষমতাসীন দলের ব্যর্থতা আছে বলেও স্বীকার করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউ এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ না নিলেও যথাসময়েই জাতীয় নির্বাচন হবে। নোয়াখালীর চৌমোহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু এভিনিউ থেকে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ভিডিও কনফারেন্সে ক্ষমতাসীনদের কাছে এমন ঘটনার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লার ঘটনার পরও নোয়াখালীর নেতারা সতর্ক না হওয়ায় চৌমোহনীতে হামলার ঘটনা ঘটেছে। যাদের পরিবারের 2 জন সদস্য হারিয়ে গেছে তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল। চৌমুহানিতে আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ তো হলো না। পুরো শহর জুড়ে হামলা চালানো হলেও স্থানীয় আওয়ামী লীগের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক। আমরা আমাদের দায়িত্ব পালনে একটা ব্যর্থতা আমাদের আছে, সেটা নিজেরা খুঁজে বের করুন। যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য একটা
সুগভীর চক্রান্ত। বিএনপি অংশ না নিলেও সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইউপি নির্বাচন ঘিরে আবারও আলোচনায় শরীয়তপুর। এবার ভাইরাল হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল হাশেম তপাদারের একটি ভিডিওতে দেখা যাচ্ছে ডোমসার ইউনিয়ন নির্বাচনে নৌকার বিপক্ষে যারা থাকবেন তাদের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। রাস্তাঘাটে তাদেরকে অবরুদ্ধ করার কথাও বলেছেন। কোনো ভোট চাওয়ার অধিকার দেয়া হবে না বলেও ভিডিওতে বলতে শোনা যায় আবুল হাশেম তপাদারকে। সোমবার রাতে ভর্তাইশার স্কুল মাঠে আওয়ামী লীগ প্রার্থী মিজান মোহাম্মদ খানের নির্বাচনী জনসভায় যুক্ত ছিলেন তিনি। যে যে ভোট চাবেন মুজিবুরের পক্ষে, নৌকার বিপক্ষে তালিকা করে দিবেন, সমস্ত দায়িত্ব আমরা দিব। এই মঞ্চের নেতৃবৃন্দ ভোট চাওয়ার সুযোগ দেওয়া হবে না। এদিকে ভাইরাল ভিডিওটি এডিট করা হয়েছে বলে দাবি করেছেন আবুল হাশেম তপাদার। বিদ্রোহীদের পক্ষে ভোট চায় আর নৌকার বিপক্ষে ভোট চায়, তাদেরকে তালিকা করে আগামীতে বহিষ্কার করা হবে, এইটাই ছিল কথা। এইটি তারা এডিট করে এই অবস্থা করছে আর কি। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার বেশিরভাগ আসামি ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ জানায় এজাহারভুক্ত 11 জনের মধ্যে মূল অভিযুক্ত সহ 2 জন গ্রেপ্তার হয়েছে। রোববার হাসপাতালে নেওয়ার সময় আহত নাজমুল ফেসবুক লাইভে জানান ইউপি নির্বাচনের সদস্য পদে প্রার্থিতা ঘোষণার কারণেই তার উপর হামলা। এদিকে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রোববার দুপুর 1:30টার দিকে নিজ বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় একটি মাইক্রোবাসে আসা 8 থেকে 10 জন লোক তার উপর হামলা চালায়। এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা। গাড়ি থেকে লামসে খোলা হয় দাঁড়াটা লইয়া, তখন আমি দোকান থেকে বাইরিয়া কইছি পারে না কই আমি সামনে গেছি গিয়া, যখন দেখছি তারা সেদার তারে, তখন আমি আগুয়েছি। তখন এখানে একটা ডাইনা ছিল খাড়া, আমি ডাইনার দূরে উবাই দিছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমুলের। স্বজনদের দাবি আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণার কারণেই তাকে হত্যা করা হয়েছে। আমার ভাই নেম্বারি চালাইতো, তো নেম্বারির ক্ষেত্রে ভাই আমার ভাই খুব ভালো একটা মারটা ছিল, তো আমার বাইরে মারার লাগে তারা ইয়ে করে যে আমার বাইরে না মারলে মানে তারা নেম্বারি চলতে পারতো না। আইনি যে সাজা দেওয়া যায় ঠিক সেইভাবে আমার ভাইয়ের খুনের দাবি আমি শাস্তি দাবি করি। আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে হামলার কারণ হিসেবে একই কথা বলেন নাজমুল। জানিয়ে দেন জড়িত কয়েকজনের নামও। তুফেল, রাশেল, মাসুদ, আরো 4-5 জন মানুষ অপরিচিত চিনছি না। এ ঘটনায় স্থানীয় জুয়েল আহমেদকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে জুয়েল সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ওসির দাবি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড। 10 বছর যাবত ওদের মধ্যে পরস্পরের সাথে গন্ডগোল। গত 1 বছর পূর্বে এই মামলার 10 নম্বর আসামিকে যে ভিকটিম মারা গেছে তাকে নৃশংসভাবে কুপাইছে। যে মারা গেছে তার বিরুদ্ধে 15টা মামলা আছে। নাজমুল হাসান যুবলীগের রাজনীতির পাশাপাশি চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুমিল্লায় মণ্ডপকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নয় বলে দাবি সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান দুপুরে নিজ কার্যালয়ে বলেন, মাস্টারমাইন্ড সন্দেহে বেশ কয়েকজনের ব্যাংক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে ইকবালকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কুমিল্লায় মণ্ডপকাণ্ডে হোতা হিসেবে চিহ্নিতের পর ইকবালকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছিল তার পরিবার। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, এ মামলার প্রধান আসামি ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন। খুব সুচতুর এবং স্ট্রং বিলিফ সম্পন্ন একজন সুস্থ মস্তিষ্কের লোক। তার কথা শুনলে আপনারা নিজেরাও অবাক হবেন এবং তাকে ভবঘুরে বা ভারসাম্যহীন বলার কোনো সুযোগ নেই। নানুয়াদিঘির কাণ্ডে মাস্টারমাইন্ড সন্দেহে বেশ কয়েকজনের ব্যাংক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। একটা ডাইমেনশন যে আর্থিক লেনদেন অ্যাবনর্মালি সংগঠিত হয়েছে কিনা, এই মামলা সংশ্লিষ্ট যারা সন্দিগ্ধ আসামি আছে
তাদের আর্থিক সংশ্লিষ্টতা আমরা খতিয়ে দেখছি যে অবৈধ কোনো লেনদেনের যদি ক্লু পাওয়া যায় তাহলে তার মাধ্যমে ঘটনা উদ্ঘাটিত হতে পারে। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা সাধারণ মানুষকে উত্তেজিত করেছে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পলিটিক্যালি এবং নন পলিটিক্যাল অর্থাৎ যে সোশ্যাল গ্রুপ আছে সবগুলোকেই আমরা যাচাই বাছাইয়ের আওতায় এনেছি, সার্ভিলেন্সে রেখেছি। তো সুস্পষ্ট এভিডেন্স কালেকশন সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত 21 অক্টোবর কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। পরে 23 অক্টোবর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইকবাল সহ অভিযুক্ত 4 জনকে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। দ্বিতীয় দফায় 29 অক্টোবর ইকবালের আরও 5 দিন রিমান্ড মঞ্জুর হয়। আমিন বাবু, যমুনা নিউজ। দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। সরঞ্জাম না পৌঁছায় 1 ঘন্টা দেরিতে শুরু হয় ভ্যাকসিন দেয়া। অবশ্য নির্ধারিত সময়ের আগে থেকেই কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। তাদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। রাজধানীর 8টি কেন্দ্রে চলছে এই ভ্যাকসিনেশন কার্যক্রম। করোনা ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয় দিনে আগেভাগেই শিক্ষার্থীরা জড়ো হয় টিকা কেন্দ্রের গেটে, সাথে অভিভাবকরাও। সবার মধ্যেই এক ধরনের উচ্ছ্বাস। যেহেতু আসতে পারছি, টিকা নিব, খুব আনন্দিত। আমরা প্রথম দিকে টিকা পেয়ে যাচ্ছি, আমরা খুবই উচ্ছ্বাসিত। টেনশন একটু হচ্ছিল, এখন টেনশনটা কাটে গেছে আর কি। এটা ভালো হবে, আমার মনে হয় এটা ভালো একটা উদ্যোগ। চাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য স্কুলে একটা ব্যবস্থা করা হোক যে কোনোভাবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। রেজিস্ট্রেশন সহ সকল কাজে সহযোগিতা করেন রোভার স্কাউট সদস্য ও শিক্ষকরা। সবাই টিকাদানের কার্ডটা নিয়ে এসেছে কিনা, হ্যাঁ, আমরা ফটোকপিগুলো রাখছি। সবাই নাস্তা করে এসেছে কিনা, পানি নিয়ে এসেছে কিনা, কোনো রকম কারো কোনো নার্ভাসনেস কাজ করছে কিনা, এগুলো আমরা এনশিওর করছি। যানজটে টিকা সরঞ্জাম আসতে দেরি হওয়ায় প্রায় 1 ঘন্টা দেরিতে সকাল 10:30টায় শুরু হয় কার্যক্রম। প্রথম দিন 1 কেন্দ্রে হলেও দ্বিতীয় দিন দেয়া হয় 8 কেন্দ্রে। মতিঝিল আইডেল স্কুল কেন্দ্রে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় ও মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেয়া হয়। মনে হয়েছিল যে ব্যথা লাগবে, কিন্তু এখন তেমন কিছুই না। কনফিডেন্স তো আগে যেরকম ছিল এখন একটু বেশি বাড়ছে। সামনে তো পরীক্ষা হবে। অল্প অল্প ভয় পাচ্ছিলাম, কিন্তু দেওয়ার পরে আর তেমন, মানে দেওয়ার সময় তেমন একটা লাগে নাই। হেল্পফুল ছিল সবাই, এবং টিকা দেওয়ার সময়ও কোনো ব্যথা লাগে নাই। সবাই প্রফেশনাল ছিল আমার মতে। উত্তরা সাউথ ব্রিজ স্কুল ও মিরপুরের ঢাকা কমার্স কলেজ কেন্দ্রেও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা টিকা নেয়। সাউথ ব্রিজ কেন্দ্রে সঠিক সময়ে টিকা না পৌঁছানোর কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। টিকা দেওয়ার আগে একটু ভয় এবং আতঙ্ক লাগছিল, কিন্তু টিকা দেওয়ার পরে মানে ভয় বা কিছু লাগছে না, দেওয়ার পর ভালো লাগছে। আমরা সেই 8টা বাজে আসছি, যে আগে আগে বাচ্চারা দিয়ে বের হয়ে যাবে, তারপর পরীক্ষার্থী ওদেরও তো একটা সময়ের ব্যাপার আছে না? একটা সিস্টেমেটিক ওয়েতে দেওয়া উচিত ছিল। আমরা 1.5 ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমাদের সার্বিক ব্যবস্থাপনা থাকার পরেও টিকা পৌঁছতে একটু দেরি হওয়ার কারণে আমাদের আসলে এই কার্যক্রমটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে প্রতি কেন্দ্রে দিনে 5,000 করে মোট 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিসর ও মান বেড়েছে, তাই নিকট ভবিষ্যতে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে বিএসএমএমইউতে চক্ষু ব্যাংকের উদ্বোধন করে মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, জেলা হাসপাতালগুলোর অবকাঠামো বৃদ্ধি করা হয়েছে, এসবই স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সেবার কারণেই করোনাকালে অনেক মানুষের জীবন রক্ষা হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে। মন্ত্রী বলেন, মরণোত্তর চক্ষুদান করলে বহু মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়া সম্ভব। আমি মনে করি অল্প দিনের মধ্যেই যেভাবে চিকিৎসা সেবা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই আর বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যেতে হবে না, প্রয়োজন হবে না। সেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই তৈরি হয়ে যাচ্ছে। দেশে করোনায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 3 জন। মোট মৃত্যু 27,873 জন, নতুন করে শনাক্ত 229 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 1.14%। নমুনা পরীক্ষা হয়েছে 20,031টি। এ পর্যন্ত শনাক্ত 15,69,982 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 211 জন। মোট সুস্থ 15,33,836 জন। মৃত 3 জনের মধ্যে 2 জন ঢাকার ও 1 জন চট্টগ্রামের।
অর্থ পাচার মামলায় আটক ওয়ান্ডার্স ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক 4 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। মানি লন্ডারিং গুরুতর অপরাধ বিবেচনায় জামিন বাতিল করা হয়েছে বলে জানায় আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলো 1 বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। গত 18 আগস্ট হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জয় গোপাল সরকারকে পৃথক 4 মামলায় জামিন দেন। এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার আদালতে দেয়া 164 ধারায় জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে আসে। এরপর সিআইডি 2020 সালের 13 জুলাই লালবাগ থেকে গোপালকে গ্রেপ্তার করে। আজকের আদেশটি পাওয়ার পরে আমরা হাইকোর্ট ডিভিশনের যেখানে মানি লন্ডারিং মামলা হয় সেখানে এই আদেশটিকে আমরা আদালতের কাছে নিবেদন করব। দিস ইজ ইন অবজারভেশন অফ দ্য অনারেবল অ্যাপিলেট ডিভিশন। চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিক মানিক সহ 3 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দুপুর 1:30টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরেক আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদেরও আদেশ দেন বিচারক। এর আগে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক গোপাল চন্দ্র মণ্ডল। শুনানি শেষে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ও ম্যানেজার মিনারুলের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রামের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে একই পরিবারের 6 সদস্য। মা ও 5 সন্তান কাতরাচ্ছেন বার্ন ইউনিটে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 5 জনের অবস্থায় আশঙ্কাজনক। 1 বছর আগেও একই ভবনে গ্যাস বিস্ফোরণে প্রাণ গিয়েছিল 3 জনের। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাকতলী এলাকায় মরিয়ম ভিলা নামে ভবনে 3 কক্ষের এই বাসাটিতেই সোমবার রাতে হঠাৎ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভায়। পরে আসে ফায়ার সার্ভিসও। অগ্নিদগ্ধ অবস্থায় মা এবং 5 সন্তানকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বের হয়ে দেখি এদের সবার অবস্থায় এইরকম ধরাধরি। আমার এক দেবর বাহিরে ছিল, ও ধরাধরি করে বার করতেছে সবাইকে। গৃহকর্তা জামাল শেখ বেসরকারি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত। ঘটনার সময় কর্মস্থলে থাকায় রক্ষা পান। কয়েকদিন ধরে গ্যাস লিকেজের বিষয়টি ভবন মালিককে জানালেও কোনো ব্যবস্থা না নেয়ায় এই দুর্ঘটনা বলে দাবি তার। বলে যে আব্বু গন্ধ থাকতে পারি না রাতে, দিনও তো একটু একটু গন্ধ করে। মা তো ইনচার্জকে ডাকিয়ে আনছে, আম্মু বলে যে কিচ্ছু না, ওটা বাইরের গ্যাস। তো সে ওই কথা বলে চলে গেছে। আবার একদিন পরে আবার ডাকিয়ে আনছে, মানে বলছে এটা আমাদের বাড়ি, আমরা জানি না কোথায় কি সমস্যা। দগ্ধ 6 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 15% উপরে বার্ন হলে এটাই সাধারণত মেজর বার্ন, আর যেহেতু শ্বাসনালী পোড়া আছে সেক্ষেত্রে অবশ্যই গুরুতর বার্ন, এবং এগুলো আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। এর আগে গত বছরের নভেম্বরেও একই ভবনে গ্যাস বিস্ফোরণে 3 জনের প্রাণহানি ঘটেছিল। অগ্নিকাণ্ডের সংবাদ হওয়ার পরে আমরা সেখানে যাই এবং স্থানীয় লোকজন সহ তাদেরকে মেডিকেলে প্রেরণ করি। দেখা যায় যে ওই ঘটনাস্থল বিল্ডিংয়ে যে ফ্ল্যাটে এক বছর পূর্বে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নরসিংদী সদরের একটি বাজারে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে বিকেল 4:30টার দিকে শেখের চর বাবরহাট এলাকার কুমিল্লা বাজারে হঠাৎই আগুন লাগিয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে যায়। বাজারটিতে 2 শতাধিক দোকান রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রাজধানীতে বিআরটিসির দোতলা বাস চাপায় মোহাম্মদ রনি নামের 14 বছরের এক কিশোর নিহত হয়েছে। মহাখালী রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। রনি রাজধানীর 7তলা বস্তি এলাকার বাসিন্দা ছিল। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। দুর্ঘটনার পর পথচারীরা বাসের চালক রাসেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত রনির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরি 6 দিনে উদ্ধার করা যায়নি। তবে সনাতন পদ্ধতিতে আগামী 10 দিনের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নদী থেকে ফেরি তুলতে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের দায়িত্ব দেয়া হয়েছে। নদীর পাড়ে অর্ধেক ডুবে যাওয়া ফেরি আমানত শাহর পাশে
অসহায় উদ্ধারকারী জাহাজ হামজা। মাত্র ৬০ টন উদ্ধার সক্ষমতা এটির। তাই বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে। সকালে তাদের ডুবুরিরা ফেরিটিকে উদ্ধারে লোহার রশি দিয়ে বাঁধেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দলও পরিদর্শন করে ডুবে যাওয়া ফেরিটি। পরীক্ষা করা হয় ফেরিটির স্থায়িত্ব। জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ বুধবারের মধ্যে এসে পৌঁছলে শুরু হবে মূল উদ্ধার কাজ। পলি মাটিগুলো অপারেশন করে তার মধ্যে দিয়ে পাঁচিং তার পাস করানো হচ্ছে। অলরেডি ইতিমধ্যে একটা পাঁচিং তার দেখতে পাচ্ছেন পাস করানো হয়ে গেছে। এই পদ্ধতিতে আমরা কয়েকটা পাঁচিং তার পাস করানো হবে। টার্গেট নিয়ে এসেছে 10 দিনের মধ্যে আমরা উদ্ধার কার্যক্রম সম্পন্ন করব। অনাকাঙ্ক্ষিত ঝামেলা না হলে 10 দিনের মধ্যে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা কর্মকর্তাদের। আগামীকাল সন্ধ্যা নাগাদ ওদের 2টা বাস অলরেডি এখানে এসে পৌঁছবেন এবং ওই বাসগুলো উইংস বাসগুলো পৌঁছার পর আমাদের উদ্ধার কার্যক্রমটা আরও গতিশীল হবে। গত 27 অক্টোবর 17টি পণ্যবাহী যানবাহন সহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত 14টি পণ্যবাহী গাড়ি ও 5টি মোটরসাইকেল উদ্ধার করেছে উদ্ধারকারী দলটি। শাকিল হাসান, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি রমরমা বাণিজ্য চলছে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। পাসপোর্ট পেতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসছে সেবাগ্রহীতারা। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পেয়েও যাচ্ছেন অনেকে, অথচ নিয়ম মেনে আবেদন করেও হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। নিজ জেলা রাজশাহীতে না পেয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য চাঁপাইনবাবগঞ্জে এসেছেন বাঘা উপজেলার শেফালি খাতুন। পাসপোর্ট দিছি, বলছে এই জায়গায় পাসপোর্ট হচ্ছে না, ওই রাজশাহী হবে না, বলছে না চাপাই যেতে হবে। 20,000 দেওয়া হয়েছে দালালকে। একই অবস্থা শরীয়তপুর জেলার দুলাল আকন্দ, গোপালগঞ্জের আবু জাফর, রাশেদ আহমেদ সহ অন্যদের। দালাল চক্রের খপ্পরে পড়ে হাজির হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এজন্য অবশ্য দালাল চক্রকে দিতে হয়েছে মোটা অঙ্কের ঘুষ। সব জায়গাতে সংশোধন করে ওই ই পাসপোর্ট দিয়ে দেয় না। ই পাসপোর্ট না দিলে যে জায়গাতে করা যায় একটা মাধ্যমে একজনের মাধ্যমে আমাকে পাঠায়। বলছে যে এটা 25,000 টাকা লাগবে তোমার, যদি এটা ব্যাংক ড্রাফট এটা সহকারে 25,000 টাকা নিবি। ওই পাসপোর্ট অফিসে গেছিলাম করার জন্য, তা বলছে হবে না গোপালগঞ্জে। হ্যাঁ, তারপর বললো শুনছে চাঁপাইনবাবগঞ্জ হবে, যদি আপনি যান তাহলে ওই জায়গা যোগাযোগ করে দেখেন আগে। অন্যদিকে মোটা অঙ্কের ঘুষ দিয়েও কাঙ্ক্ষিত পাসপোর্ট মেলেনি অনেকের। আমাকে 10 দিনের মধ্যে ডেলিভারি দেবে বলে আমাকে 2,000 টাকা ঘুষ নিয়েছে হাসান নামে। তবু আমাকে আজকে 2 মাস হয়ে গেলে এখনো পর্যন্ত আমার পাসপোর্ট দিচ্ছে না। পাসপোর্টে চেঞ্জ করার জন্য 4,000 টাকা ঘুষ লাগছে, পাসপোর্ট হবে না। আমি প্রবাসী, একজন কাতার প্রবাসী, আমার 6 মাস হলো আসা, এই বাংলাদেশে আসা। অথচ দালাল চক্রকে পাশ কাটিয়ে বৈধ পথে আবেদন করেছিলেন শিবগঞ্জ উপজেলার তুহিন আলী। ফলাফল 3 বছর ধরে পাসপোর্টের জন্য ঘুরছেন তিনি। ডেলিভারি স্লিপ দিয়েছে 1 মাস বাদে, তারপরে বলছে যে ডেম হয়ে গেছে, তারপরে থেকে আর কোনো পাসপোর্ট দেয় না। আমি নিজে জমা দিয়েছি, এই কারণে টাকা পয়সা দিই না, এই কারণে আমাকে ঘোরাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সহকারী পরিচালক আর তার 2 সহযোগীর নেতৃত্বেই চলছে দালাল সিন্ডিকেট। ঢাকা বিভাগীয় অফিস কিন্তু বন্ধ আছে। এমআরপি পাসপোর্ট কোনো জায়গাতে নিয়ে নেয়, শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলাতে নিচ্ছে। প্রতিটা পাসপোর্টে 77,000 টাকা আপনি নিয়েছে, 30,000 নিয়েছে, 40,000 নিয়েছে, 50,000 নিয়েছে। অফিসের যে কর্মকর্তা মূল, সে আপনার বলে দিয়েছে যে ওই দোকান সাইডে যে দালাল আছে ওদের সাথে কাজ হবে। ঘুষ লেনদেনের সাথে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করছেন সদ্য বদলি হওয়া সহকারী পরিচালক। কোনো বিষয়ে আমি জড়িত না, আর আমি জানিও না। তো আমি যদি এরকম অভিযোগ এই প্রথম পাইলাম, এমআরপি জমা নেওয়া হয়েছে কিছু এক্সট্রা, সেটা আমি স্বীকার করতেছি, সেটা স্টপ করে দেওয়া হয়েছে। 2020 সালের জুলাই মাসে অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট কার্যক্রম চালু হয় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। চট্টগ্রামের ট্রাস্ট ব্যাংকের হালিশহর শাখায় চুরির চেষ্টা করেছে 2 দুর্বৃত্ত। চুরি করতে না পেরে ব্যাংকের কাগজপত্রে আগুন লাগিয়ে দেন তারা। সোমবার গভীর রাতে ব্যাংকটির টয়লেটের থাই গ্লাস ভেঙে ও গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওই দুর্বৃত্ত। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তারক্ষীদের দায়িত্বে অবহেলার প্রমাণ পায় পুলিশ। এমনকি গণমাধ্যমে কথা বলতে চায়নি ব্যাংকটির দায়িত্বরতরা। চট্টগ্রাম মহানগরীর ট্রাস্ট ব্যাংকের হালিশহর শাখায় 2 চোরের প্রবেশের সিসিটিভির দৃশ্য এটি। মুখোশ পরে ব্যাংকের 2য় তলার বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করে তারা। তবে টাকার নাগাল পায়নি এই 2 চোর। ক্ষুব্ধ হয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বেশ কিছু কাগজপত্র। ব্যাংকের ভেতর আগুন দেখে ফায়ার সার্ভিসের সহায়তা চায় স্থানীয়রা। নিয়ন্ত্রণের পর ভেতরে পাওয়া যায় পুড়ে যাওয়া বেশ কিছু নথিপত্র। ফায়ার সার্ভিস আসার পরে ওটা খুলছে, খোলার পরে
অনেক মানুষ মানে কি ওইখানে 2-3 জন ওই ধুমায় এবং ওই যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ভিতরে সব আগুন জ্বলতে আছে আর পুড়ে যাইতে আছে, অনেকে সব কাজ হয়েছে, আমরা সাফ করছি। আর ধুমা ছাড়তে আছে আর ওই পাশে গ্রিল ভাঙ্গা, কাগজ তো পুড়িয়ে দিয়ে গেছে, এগুলো আমরা পরিষ্কার করছি। এদিকে তদন্তে গিয়ে ব্যাংকের নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব অবহেলার প্রমাণ পায় পুলিশ। উপরে ও নিচে দুজন নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করলেও কেউই বুঝতে পারেননি বিষয়টি। দোতলায় যিনি দায়িত্বরত ছিল সে হয়তো তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে নাই। যদি সে অ্যালার্ট থাকতো, জেগে থাকতো, তাহলে তার বোঝার কথা ছিল যে ভিতরে দুজন লোক আছে, তারা কাগজপত্র তছনছ করতেছে কিংবা ভিতরে কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে। ঘটনাটি গণমাধ্যমের কাছে আড়াল করতে চাইছে ব্যাংকের এই শাখায় দায়িত্বরতরা। এ ঘটনার পর থেকে দিনভর বন্ধ রাখা হয় ব্যাংকটির কার্যক্রম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12-এর ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র 84 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 39 বল হাতে রেখে ম্যাচ জেতে প্রোটিয়ারা। আবুধাবি থেকে তাহমিদ অমিতের রিপোর্ট। সেমির স্বপ্ন আগেই শেষ। যা একটু ছিল তাতেও ফ্যানদের আবেদন, আগ্রহ কমেনি একটুও। কে বলবে এটি মরুর বুকে শেখ জায়েদ? গোটা ম্যাচেই ফ্যানদের চিৎকার ছিল, তারা আশার বেলুন উড়িয়েছেন, কিন্তু ভুল হয়ে ফুটে যথারীতি মাটিতে লুটিয়ে পড়েছে সেই বেলুন। 84 রানে অল আউট হওয়ার পর পরাজয় ছিল শুধু সময়ের ব্যাপার। সেখানে শুরুতে হেনরিক্স আর কুইন্টন ডিককের ফেরা হয়তো আরেকটু আফসোস বাড়িয়েছে, আনতে পারেনি জয়। বিশ্বকাপের প্রাপ্তি তাসকিনের লাইন লেন্থ ভোগালেও বাবুমার অপরাজিত 31 রানে সহজ জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। এর আগে সবুজ উইকেটে ছিল প্রোটিয়া পেসারদের আগুন, যেখানে জ্বলে পুড়ে খান টাইগার টপ অর্ডার। শুরুতে লিটন দাসের 24 আর শেষে শেখ মেহেদীর 27-এ লজ্জা এড়িয়েছে টাইগাররা। না হলে টি-20তে নিজেদের সর্বনিম্ন 70-এর রেকর্ড নতুন করে লেখা হতো শেখ জায়েদের। রাবাদার হ্যাট্রিক মিস হয়েছে ঠিকই, বারুদ থামেনি। শামীম পাটোয়ারির বিশ্বকাপ মিশন কেঁপেছে 11 রানে। বাংলাদেশ থেমেছে 84-তে, সেই সাথে থেমেছে সেমির স্বপ্ন। তোমার এক হাতে দিব লাল টুকটুকে এক বেলুন, অন্য হাতে সুচালো আলপিন। তুমি খেলো তোমার ইচ্ছে মতো, তোমার খেয়াল খুশি মতো, কিন্তু আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন খুশি। জলের গানের এই কথাটাই যেন প্রতিপাদ্য বাংলাদেশ দলের। বেলুনে, আশার বেলুনে হুল ফুটছে, কিন্তু ভালোবাসার যেন কমতি নেই দলের জন্য, ভক্তদের। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সুপার 12-এর ম্যাচে নামিবিয়াকে 190 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে নামিবিয়ার সংগ্রহ 2 উইকেটে হারিয়ে 73 রান। টসে জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের 113 রানের পার্টনারশিপে ভালো শুরু পায় পাকিস্তান। বাবর ব্যক্তিগত 70 রানের সাজঘরে ফেরেন। ডেভিড উইসের বলে ফাখার জামান 5 বলে 5 রান তুলে ফ্রাইলিংকের বলে ফিল্ডে রেজওয়ানের অপরাজিত 79 ও মোহাম্মদ হাফিজের অপরাজিত 32 রানে 8 উইকেট হাতে রেখে 189 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। জবে মাইকেল ভান 2 বলে 4 রান তুলে ফেরেন হাসান আলীর বলে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।